আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, বিএনপি নেতাদের মন্তব্য। দুর্নীতির বিরুদ্ধে সৎ সাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। পটুয়াখালী জুড়ে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসের চিহ্ন, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এখনও আশ্রয়কেন্দ্রে ঘরহারা মানুষ। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলা ৮ দিন শেষে ফের আরও ৫ দিনের রিমান্ডে ৩ আসামি। আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম কেবল চড়ছেই, বাজারের অস্থিরতায় হিমশিম দশায় মানুষ। আজ রাত থেকে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে ১৪ দেশের শ্রমবাজার, বিপাকে বাংলাদেশের কয়েক হাজার শ্রমিক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ লুটেরাদের দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার সাথে এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বক্তব্যে দলটির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যারা সমালোচনা করে এই জাতি তাদের কোনোদিন ক্ষমা করবে না। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না। তাদের মধ্যে চুল কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান, চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার প্রায় তাকে নিয়ে আসবে না, ওই ক্ষমতা তাকে আনতে হবে না। আসে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে, সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন, দেশে যাবেন, সেটা নিয়ে ভাবেন। আওয়ামী লীগে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই, আর জিয়াউর রহমান রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব নিজ দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে পদে থেকে গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে সরকার সৎ সাহস দেখাচ্ছে দাবি করে বলেন, বিএনপি দুর্নীতিবাজদের লিস্ট করলে সেখানে তাদের নেতাদের নামই আগে আসা উচিত। রোকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র নিয়ে মার্কিন সমালোচনার পাশাপাশি বিএনপি মহাসচিবের এ বিষয়ে নানা সমালোচনার জবাবও দেন তিনি। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা।
মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে? তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকে সরকারের সৎসাহস উল্লেখ করে বিএনপি আমলে প্রধানমন্ত্রী কার্যালয় বা হাওয়া ভবনের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন, সেটা হচ্ছে বড় কথা। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? বিএনপি নেতারা দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রিমালের তাণ্ডবে ঘর বাড়ি হারিয়ে অনেকেরই আশ্রয় এখন খোলা আকাশের নিচে। নিজেদের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পটুয়াখালী কলাপাড়ার কারো কারো আশ্রয় হয়েছে গোয়ালঘরে বা রান্নাঘরে। স্থানীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়ে গেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রলয়ঙ্কারী এই ঝড়ের ক্ষত শুকাতে সরকারি সহযোগিতা প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরও জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। ক্যামেরায় ছিলেন রাজীব দাস। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা খলিল হাওলাদার। তার সম্পদ বলতে ছিল একটি টিনের ঘর। ঘূর্ণিঝড় রিমাল সেই ঘরটি লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। অসুস্থ স্ত্রী সন্তান নিয়ে খলিলের কপালে এখন চিন্তার ভাঁজ। নুনান্তে পান্তা ফুরোনো মানুষটি কি দিয়ে তুলবেন নতুন ঘর? ঘরের ওয়াইফ অসুস্থ, এই পরিস্থিতিতে আমি যে এখন কি করব চিন্তা ভাবনা করি, আমি মানে বেহাল অবস্থায় আছি। খুলনা ও বরিশাল বিভাগের 263টি জায়গায় বেড়িবাঁধের 41 কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত 1.5 লাখ ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। এই ঘূর্ণিঝড়ের অবস্থা সাংঘাতিক খারাপ। এই ঘরের মতো এরকম এলাকায় বহুত ঘর ভাঙছে। দীর্ঘ অনেক বছর, 20-25 বছর হবে এটা সংস্কার হয় না। কিছু কিছু জায়গায় সময় সময় কিছু কাজ করানো হয়, অল্প অল্প জায়গায়, সেই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যদি কাজ ধরা হয়, এট এ টাইম সব কাজগুলো করে, তবেই এই জায়গাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এবং এই নীলগঞ্জবাসী ভালো থাকবে। শুধু ঘরবাড়ি আর মাছের ঘেরি নয়, রিমালের প্রভাবে ক্ষতবিক্ষত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষকরা। 7 দিন ধরে বিদ্যুৎবিহীন এখনো অনেক এলাকা। 7 দিন পর্যন্ত বিদ্যুৎ নাই, ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, তারপরে মোবাইলে চার্জ দিতে পারতেছি না। এই বাতাসের কারণে শিক্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এখন আমাদের ছাত্র নিয়ে ক্লাস করানোর, তারপর খাবারের রুম, কেতাবাদি কোন রকম উদ্ধার করে ওই পাশে নিয়ে গেছি, কিন্তু অনেক কিছুই আমাদের হারাই ফেছি। এখন ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আমরা চাইতেছি ইনশাল্লাহ যদি কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা আবার পুনরায়ভাবে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি। দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর এখন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে। রিমাল যে ক্ষত রেখে গেছে সেই ক্ষত শুকাতে হয়তো সময় লাগবে। এইসব ঘরবাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বাড়ির কোনো রান্নাঘরে অথবা গোয়াল ঘরে। এইসব ঘর মেরামতে সরকারের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 3 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে 8 দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 3 আসামি হল কিলিং মিশনের প্রধান শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সহযোগী তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান।
এ সময় 3 জনের আরও 8 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে 24শে মে ওই 3 আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 22 মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। এদিকে সংসদ সদস্য আনার খুনের রহস্য উদ্ঘাটনে 26শে মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল কলকাতায় যায়। 5 দিন পর 30 মে তারা দেশে ফেরেন। আবারও অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 টাকা। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে আলুর কেজি বিক্রি হচ্ছে 55 টাকা দরে। মাছ, মাংস, মুরগি, ডিম সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। ছুটির দিনে বাজারে এসে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। আমার যে ইনকামের থেকে আমার আউট খরচটা বেশি হয়ে যাইতেছে। আমার এখন সংসার চালানোটা খুব হিমশিম খেয়ে যাইতেছে। আমার পক্ষে সম্ভব হইতেছে না। এখন আমি চিন্তা করতেছি যে ফ্যামিলি দেশে পাঠাই দেবো। এখন আর সম্ভব না, ঢাকার শহরে থাকিয়া এইরকম সংসার এই জিনিসপাতি কেনাকাটা সম্ভব না ভাই। উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসেব মিলাতে পারছেন না সিএনজি চালক রহিম মিয়া। প্রায় সব নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকায় রহিম মিয়ার মতো আক্ষেপ আরও অনেকের। যতদিন যতই দাম বাড়ে, দাম তো কমে না, দাম বাড়তেই আছে। আমরা কিভাবে চলবো তাহলে? বাজেটের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে না, কারণ 1000 টাকা দিয়ে এক কেজি মাছ কেনাটাও খুব টাফ হয়ে গেছে। তো অল্প অল্প করে দেখা যাচ্ছে যে আধা কেজি বা 250 গ্রাম অল্প করে আমাদের বাজেটের মতো করে কেনা লাগতেছে। নতুন করে অস্থির পেঁয়াজের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। অস্থিরতা আলুর বাজারেও। ভরা মৌসুমে সর্বোচ্চ 30 টাকা কেজি হবার কথা থাকলেও বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা। পেঁয়াজের কেজি 75 টাকা, আলুর কেজি 55 টাকা। তো মনে করেন যে একটা সামথিং মানুষ দিন মজুরি পায় মনে করেন যে 500 টাকা সামথিং। তো যদি মনে করেন যে আলু 1 কেজি কিনে 55 টাকা কেনে, 1 কেজি চাইলের দাম 70 টাকা 80 টাকা। একটা ফ্যামিলিতে যদি 4-5 জন লোক থাকে, সদস্য থাকে, তাহলে 500 টাকা দিয়ে কীভাবে সংসার চালাইবে সেই ব্যক্তি? এই সিজনে আপনি আলুর দাম হাই 30 টাকা, এক করে হাই 30 টাকা, নাহলে আর কম টাকার কথা। আর পেঁয়াজের বাজার টাকা কত হলো 40-45, হাই 50 করে তাহার কোনো কথা নাই। গেল সপ্তাহের তুলনায় মাছের দামও চড়া। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম মুরগি। পাকিস্তানি বিক্রি করতেছি 350 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 210 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি করতেছি 680 টাকা কেজি, লাল লেয়ার মুরগি 350 টাকা কেজি। আগের যে বাজেট ছিল সেই বাজেটে বর্তমানে জীবন নির্বাহ করা আসলেই দুষ্কর। গত সপ্তাহের তুলনায় মাছের দাম প্রতি কেজিতে 200-300 টাকা বেশি। লাল ডিম 150 টাকা, সাদা ডিম 140 টাকা, 80 ডিম 180 টাকা ডজন। তবে সরবরাহ ভালো থাকায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কাল থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। এতে কয়েক হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিনের ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশ সহ 14 দেশের শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। বর্তমানে প্রায় 30,000 কর্মী ভেতরে প্রবেশের অনুমতির অপেক্ষায় আছেন। প্রবেশ করতে না পেরে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। কর্মী প্রবেশের সময় আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা উল্টো পথে দুবাই, কাতার, চীন, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে দেশটিতে ঢুকছে। অনেকের অভিযোগ, বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ায় 30,000 টাকার ওয়ান ওয়ে টিকিটের দাম 95,000 টাকা থেকে 1 লাখ টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমান কোটার অধীনে 1 জুন থেকে নতুন কোনো শ্রমিক নিবে না মালয়েশিয়া। অন্যদিকে এই কোটা পদ্ধতি সংস্কার এবং 30 জুন শ্রমিকদের আসার ক্ষেত্রে বিদ্যমান আইনের মেয়াদ শেষ হলে নতুন করে কর্মী নেওয়ার বিষয়টি বিবেচনা করবে মালয়েশিয়া সরকার।
সংকট কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে সংসদের আগামী অধিবেশনে উঠছে ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট। মেগা প্রকল্প বাস্তবায়নের বিলাসিতা নয়, এবার নজর খরচ কমানোর দিকে। ভেবেচিন্তে ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা না করলে বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাবার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনীতিকে স্থিতিশীল করে বড় সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির চাকা সচল রাখাই বাজেটের মূল চ্যালেঞ্জ, জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ৬ জুন সংসদে উঠছে ২০২৪-২৫ অর্থবছরের নতুন বাজেট। এই বাজেটের আকার হতে পারে ৭,৯৬,০০০ কোটি টাকার। অন্য বছরগুলোতে মূল বাজেটের চেয়ে নতুন বাজেট ১০ থেকে ১৩% বাড়লেও এবার সংকটের কারণে বাজেট বড় হচ্ছে ৫% কম। আমাদের বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্ড গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। সংকট বিবেচনায় এবার ছোট হচ্ছে উন্নয়নের স্বপ্ন, আর তাই উন্নয়ন কর্মসূচিতে এবার বরাদ্দ বেড়েছে মাত্র ২,০০০ কোটি টাকা। নতুন এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১,০০০ কোটি টাকা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানিতে। আয় বাড়ছে না, তাই খরচের খতিয়ানও ছোট থাকছে নতুন বাজেটে। এই বছরের বাজেটের জন্য দুটো বড় ধরনের চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। এটা একদিকে যেমন হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক পদক্ষেপে যেতে হবে। আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনার ব্যক্তিগত ঋণ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অনেক জায়গায় আপনার সংস্কারের প্রয়োজন রয়েছে। সেহেতু এই সরকারকে এই বাজেটে একদিকে যেমন স্থিতায়ন কর্মসূচি, যেটাকে ইংরেজিতে আমরা স্টেবিলাইজেশন বলি, ওই স্থিতায়ন লাগবে, আবার অপরদিকে আগামী দিনের প্রবৃদ্ধিকে সঞ্চালন করার জন্য তার সংস্কারও লাগবে। এই দুটোকে সে কিভাবে ভারসাম্য রাখবে, এইটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট এবার সংকোচনমূলক হলেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমানো ঠিক হবে না। প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই তিনটি খাতে যেন কাট না পড়ে। IMF এর শর্ত পূরণে এনবিআরকে এবার রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে সংশোধিত বাজেটের চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। ঘাটতি মেটাতে আবারও ভরসা দেশি বিদেশি ঋণের উপর। রাজস্ব না বাড়িয়ে বাজেট বাড়াতে গেলেই সেটা হবে বাড়তি অর্থ তো জোগাড় করতে হবে। বিদেশ থেকে পেলে খুব ভালো, কারণ সেটার রেট অফ ইন্টারেস্ট কম। আর যদি না পাই তাহলে আমরা দেশের ভেতর থেকে করতে হবে, ব্যাংক থেকে নিতে হবে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে হবে। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে তো সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, আর যদি ব্যাংক থেকে নেই তাহলে প্রাইভেট সেক্টর যেটা ক্রেডিট, সেটা আরও কমে যাবে। ডলার সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্সের উপর প্রণোদনা এখনই তুলে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 10 দুর্নীতিবাজের টাকা বাজেয়াপ্ত করে দেশের শ্রমিকদের দিয়ে দিলে তাদের অভাব দূর হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাজার সিন্ডিকেটে লুটপাট করা অর্থের ভাগ সরকার পায়, তাই বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা নেই সংশ্লিষ্টদের। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত জাতীয় সম্মেলনে সাইফুল হক আরও বলেন, সুষ্ঠু ভোট ব্যবস্থা উঠে যাওয়ায় গরিব মানুষরা ক্ষমতা হারিয়েছে, এ কারণে গরিব আরও গরিব হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজের গদি ঠিক রাখতে জেনারেল আজিজ, আইজিপি বেনজির ও এমপি আনারদের সৃষ্টি করেছে। তারকাখচিত এসব দুর্নীতিবাজ ও অপরাধীদের দায় সরকারের উল্লেখ করে সাইফুল হক বলেন, স্যাংশনপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ প্রধান বানিয়ে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বসিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দাবি করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়েই পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়। বিভিন্ন অজুহাতে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয় বলে জানান তিনি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানানো হয়, পাসপোর্টে বৈশ্বিক স্ট্যান্ডার্ড রক্ষায় ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়েছে।
এটা দুঃখজনক বলে মন্তব্য তার। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টির মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। কোনো দেশ বাংলাদেশের উপর খবরদারি করতে চায় জানিয়ে তিনি বলেন, মানবতার ফেরিওয়ালারা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে তেমন কিছুই করছে না। বলেন, জনগণের ভোটে নির্বাচিত বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সোচ্চার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে 2 রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। পাসপোর্ট হলো আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয়ে কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। গত বছরের না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে, সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের একটি বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা উঠে এসেছে অনেক গবেষণা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নজিরবিহীন ক্ষতিগ্রস্ত সুন্দরবনের জীববৈচিত্র্য। 111টি হরিণ সহ মারা গেছে অসংখ্য প্রাণী। এদেরকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। আবহাওয়ার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলোর ধরনও। সময়ে সময়ে বদলাচ্ছে তার গতিপথ। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, নদী ভাঙন, শৈত্যপ্রবাহ, তাপদাহ, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত, নরওয়েস্টার, ঝড় এবং টর্নেডোর মতো বড় বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হারে বাড়ছে। এতে নতুন নতুন এলাকা লবণাক্ত হওয়ার পাশাপাশি প্লাবিত হতে পারে। সবচেয়ে ঝুঁকিতে উপকূলের 4টি জেলার 8 থেকে 15% এলাকা। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের মতে, প্রাকৃতিক দুর্যোগগুলোতে জানমালের ক্ষতি হচ্ছে আশঙ্কার চেয়ে বেশি। তাই উদাসীন না থেকে দুর্যোগের আগে সরকারের ডাকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ তার। রিমালে আমরা দেখেছি যে বেশ কয়েকজন নিহত হয়েছে, মারা গিয়েছে এবং প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলির জন্য আমরা এখন প্রায়শই আমরা ফেস করব। এই যে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে, যে সকল জেলার বাসিন্দারা রয়েছে, যখনই মেসেজ পাবে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যায় মেসেজ পাবে, ঠিক তখনই যত দ্রুত সম্ভব আশ্রয়কেন্দ্রে যেতে হবে, নিজেকে সেভ করতে হবে, নিজের জান মাল সবকিছু সেভ করতে হবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অসংখ্য প্রাণীর মৃত্যু সহ সুন্দরবনের মারাত্মক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, জলোচ্ছ্বাস থেকে প্রাণীকুলকে বাঁচাতে সুন্দরবনে একাধিক টিলা নির্মাণ করতে হবে। সুন্দরবনের ভিতরে যদি কিছু টিলা করে দেওয়া হয়, মাটির টিলা, যে যখন বন্যা আর পানি বা ঘূর্ণিঝড়ে কোনো পানি ঢুকবে সুন্দরবনে, তখন যদি ওই টিলা থাকে, তাহলে প্রাণীরা কিন্তু দৌড়ে খুব দ্রুত যেয়ে তারা ওই টিলাতে অবস্থান করতে পারবে এবং নিজেকে সেভ করতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। অনেক বেশি গাছ লাগাতে হবে, অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, বিএনপি নেতাদের মন্তব্য। দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। পটুয়াখালী জুড়ে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসের চিহ্ন, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এখনো আশ্রয় কেন্দ্রে ঘরহারা মানুষ। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলা 8 দিন শেষে ফের আরও 5 দিনের রিমান্ডে 3 আসামি। আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম কেবল চড়ছেই,
বাজারের অস্থিরতায় হিমশিম দশায় মানুষ। আজ রাত থেকে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে 14 দেশের শ্রম বাজার, বিপাকে বাংলাদেশের কয়েক হাজার শ্রমিক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।